কোটা বিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকেটে রাজধানীতে জনভোগান্তি, আন্দোলনে অটল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও, পরিস্থিতি দেখছে সরকার। কোটা বিরোধী আন্দোলন অযৌক্তিক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজনীতিকদেরও পেনশন স্কিমে যুক্ত হওয়ার পরামর্শ। কাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, সমঝোতা হলেও হবে না ঋণ চুক্তি, তিস্তায় আগে বিবেচনা হবে ভারতের প্রস্তাব, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। উত্তরের বন্যা পরিস্থিতি ভয়াবহ, সিরাজগঞ্জ জামালপুরে অবস্থার আরও অবনতি, 18 জেলায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা বাতিল করে আগের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বিক্ষোভরত শিক্ষার্থীদের আন্দোলনে শাহবাগ, বাংলা মোটর সহ বিভিন্ন সড়কে অবরুদ্ধ হয়ে পড়ে হাজারো যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরাও। জিয়াউল হক সবুজের রিপোর্ট। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কোটা পদ্ধতি বাতিল সহ 4 দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিতে দুপুরের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। বিকেল 3টার দিকে শুরু হওয়া মিছিলটি টিএসসি ঘুরে শাহবাগের মোড়ে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল। আন্দোলনকারীদের একটি অংশ পরিবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে মোড় অবরোধ করলে আটকে যায় ফার্মগেট থেকে বাংলা মোটরগামী হাজারো যানবাহন। পরে সেখানেই স্লোগানের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। আমরা আমাদের এই কোটার কারণে আমরা যারা মেধাবীরা তাদের উপযুক্ত জায়গা সেটা পাচ্ছে না। প্রচুর বৈষম্য আছে। প্রথম শ্রেণীতে 56%, প্রাইমারিতে 82%, এছাড়া রেলওয়েতে 96% পর্যন্ত কোটা রয়েছে। এইগুলো বৈষম্যেরই রূপ। আমরা বৈষম্যহীন সমাজ চাই। আদালতের যে মামলাটা চলমান থাকতেছে ততদিন পর্যন্ত 18 পরিবর্তে পুনর্বহাল করা হোক, যেখানে আসলে মেধার ভিত্তিতে নিয়োগটা হবে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যাব না। আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে আমাদের 18 সালে কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল এবং সেটা আবার ফিরে আসছে। আমরা এবারও কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছি। এর আগে দুপুরে কোটা বিরোধী আরেক দল আন্দোলনকারী রাজধানীর চানখারপুল ও সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কোটার জন্য সাধারণ শিক্ষার্থী কোনো চাকরি বাকরি কোনো ক্ষেত্রে আমরা সুবিধা পাচ্ছি না। এই কোটা প্রথার মাধ্যমে কৃষকের সন্তান কৃষকেই থেকে যাচ্ছে, আবার শ্রমিকের সন্তান শ্রমিকেই থেকে যাচ্ছে। যে পর্যন্ত কোটা বাতিল করা না হচ্ছে এই পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো, আছি এবং রাজপথ ছাড়বো না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন করেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আন্দোলনরত শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচির খবর সংগ্রহে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস.এম. ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফয়েজ, শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচির সবশেষ খবর কি, আর শিক্ষার্থীরা কি এখনো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন? আন্দোলনকারীরা তাদের যে আন্দোলন করছেন তাদের আন্দোলনের পর থেকেই পুরো রাজধানী ঢাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এর আগে বিকেলে শাহবাগ মোড়, সায়েন্স ল্যাবরেটরি মোড়, মৎস্যভবন মোড়, বাংলা মোটর মোড় থেকে শুরু করে সব জায়গায় তারা অবস্থান নিয়েছিলেন। তারা বারবারই বলছেন তাদের যে আন্দোলন করছেন, যে সরকারি চাকরিতে কোটা বাতিল করে তারা চাচ্ছেন মেধার ভিত্তিতে নিয়োগ, তার কারণেই তাদের যে আন্দোলন, এই আন্দোলন তারা করছেন। তারা বলছেন বৈষম্য বাদ দিয়ে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ করা হোক। তারা বারবার স্লোগান দিচ্ছেন এবং পুরো রাজধানী যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তীব্র যানজট। তাদের যে আন্দোলন, ছাত্রদের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তারা বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে তারা অবস্থান নিয়েছিলেন, সেখানে তীব্র যানজট হয়েছে। তারপরে বাংলা মোটর তারা অবস্থান নিয়েছিলেন, সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাংলা মোটর থেকে অবস্থান ছেড়ে দিয়ে তারা আবারও শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা নানা স্লোগান দিচ্ছেন। তারা বারবারে বলছেন কোটা বৈষম্য এবং কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ করা হোক। এবং পুলিশ তাদের কয়েকজনকে, যারা নেতৃত্ব দিচ্ছেন এই কোটা আন্দোলনকারী, তাদের কয়েকজনকে আলোচনার কথা বলে নিয়ে গেছেন।
তাদের যদি কোনো ধরনের গ্রেপ্তার দেখানো হয় বা কোনো ধরনের নির্যাতন করা হয় বা কোনো ধরনের মামলায় ফাঁসানো হয় বা কোনো ধরনের নিপীড়ন করা হয়, এখান থেকে শাহবাগ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা এমন হুঁশিয়ারি দিচ্ছেন। তারা বারবার স্লোগান দিচ্ছেন যে কোটা বাতিল করে অবিলম্বে বৈষম্য দূর করে অবিলম্বে যেন সরকারি এই চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। তাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে সাধারণ মানুষ একমত পোষণ করেছেন। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন এটি যৌক্তিক আন্দোলন। যানজটে যারা পড়ে দীর্ঘক্ষণ আটকে ছিলেন তারাও বলেছেন, তারা বলছেন যদি এই আন্দোলনের তাদের যে কষ্ট তারা সে কষ্ট মেনে নেবেন। যদি এই আন্দোলন সফল হয় তারা শিক্ষার্থীর সাথে তারা একমত পোষণ করছেন। পুলিশও সকাল থেকে ব্যাপক নিরাপত্তা দিচ্ছেন যাতে করে এই আন্দোলন থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেদিকে কঠোর নজর রাখেন। শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে মোহাম্মদ তারা স্লোগান দিচ্ছেন। তারা বারবারই বলছেন যে তাদের যেই আন্দোলন এটা যৌক্তিক আন্দোলন। তারা বলছেন তাদের যেই সহকর্মী তাদের যে আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আলোচনার কথা বলে কয়েকজনকে। তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের মামলা দেওয়া হয় তারা কঠোর আন্দোলন দিবেন। আপনারা একেবারে ঠিক আমার পেছনে দেখছেন যে কোটা আন্দোলনকারীরা তারা তাদের যে দাবি তাদের দাবির বিষয়ে তারা নানা স্লোগান দিচ্ছেন। তারা বারবার বলছেন বৈষম্য নীতি তারা বাতিল চান, তারা মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ চান। এই যে রাজধানী পুরো রাজধানী ঢাকায় একেবারে যানজটে স্থবির হয়ে পড়েছে। একেবারে রাজধানীর বাংলা মোটর, সায়েন্স ল্যাবরেটরি মোড়, নীলক্ষেত মোড়, কারণ বাজার, বাংলা মোটর, মৎস্যভবন মোড়, যাত্রাবাড়ি সব জায়গায় একেবারে যানজটে নাকাল অবস্থা। এখন তাদের আন্দোলন চলছে। এই আন্দোলনে তারা রাত 8টায় তারা তাদের আনুষ্ঠানিক কর্মসূচির ঘোষণা করার কথা রয়েছে। সেই কর্মসূচি তারা কি ঘোষণা করে আমরা পরবর্তী সংবাদে বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা জানিয়ে দিতে পারব। এ ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে জানাচ্ছিলেন এসএম ফয়েজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কারণ দেখছেন না তিনি। এই আন্দোলনে পড়াশোনার ক্ষতি হচ্ছে জানিয়ে শেখ হাসিনা আরো বলেন সরকার কোটা বাতিল করলেও এতে লাভ হয়নি, বরং অনেক মেয়ে চাকরি থেকে বঞ্চিত হয়েছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে সংগঠনটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কোটা বাতিলের কারণে অনেক জেলার মানুষ বঞ্চিত হয়েছে। এখন একজন বঞ্চিতের মামলায় কোটার পক্ষে রায় দিয়েছে আদালত। সেই আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের যৌক্তিকতা নেই বলেও মনে করেন বঙ্গবন্ধু কন্যা। কোটা আন্দোলন মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল। কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই। কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এ সময় পেনশন আন্দোলন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। পেনশন স্কিমে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008-এ নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে। যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে, জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে, এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা, তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি। যারা একেবারে কিছুই করতে পারে না, খুব অল্প টাকা কামাই করতে পারে, তারা যদি 500 টাকা রাখে তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও 500 টাকা দিয়ে
তারাও এর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়সকালে, এবং এটা কিন্তু আজীবন পাবে। কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। বিএনপির অত্যাচার নির্যাতন যেন আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে অবসরে নিজেদের আয়ের কথা বিবেচনায় নিয়ে সপ্তম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবি, শিক্ষকদের আন্দোলনে কোনো রাজনীতি নেই। সরকারকে বিপদে ফেলতেই একটি মহল পেনশন স্কিম নিয়ে বৈষম্য তৈরি করেছে বলেও মনে করেন আন্দোলনকারীরা। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। নিজেদের অধিকার আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। সরকার ঘোষিত নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে গড়ে ওঠা শিক্ষকদের আন্দোলনে নিজেদের উদ্দেশ্যের কথা জানান তারা। শিক্ষক নেতারা এদিন সাফ জানিয়ে দিয়েছেন, প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন না। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চালিয়ে যাবেন তারা। কোন অদৃশ্য কারণেই আমাদের সুপার গ্রেডটি আমাদের আত্মমর্যাদা ফেরত দেওয়া হলো না। সুতরাং আমাদের সুপার গ্রেড প্রত্যেক স্কিমে আমরা থাকবো না, এবং স্বতন্ত্র বেতন স্কেল যেটা আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে 2008 সালে দেওয়া হয়েছিল, 2010 সালে শিক্ষানীতিতে বলা হয়েছিল যে শিক্ষকদেরকে একটি স্বতন্ত্র বেতন স্কেল দেওয়া হবে। আমরা সরকারকে ফেলে দেওয়ার জন্য আন্দোলনে অবতীর্ণ হয় নাই, বরং সরকারকে মজবুত করার জন্য। কারণ সরকারকে সবচাইতে বুদ্ধিবৃত্তিক জনগোষ্ঠীর থেকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। এই আন্দোলনের সাথে রাজনৈতিক সম্পর্ককে নাকচ করে দেন শিক্ষকরা। অনেক পণ্ডিত আপনারা, অনেক বিশেষজ্ঞ, অনেক জ্ঞানী, জ্ঞান ভান্ডারে আপনারা চলতে পারেন না। সেই জন্য কোথা থেকে কি স্কিম বের করবেন এই সমস্ত ব্যস্ত থাকেন। বাংলাদেশে আগেও পোস্ট অফিসে টাকা রেখে বা নানা জায়গায় নানা ব্যাংক বা নানা স্কিম এগুলো কিন্তু আগেও চালু ছিল। এটি মূলত সেরকমই একটি। গত 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা বর্জন করে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলন চলে আসছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে আবারও জানান শিক্ষকরা। 1 জুলাই থেকে যারা বিশ্ববিদ্যালয়ে জয়েন করবে তাদের সাথে যারা 1 জুলাইয়ের আগে আছেন তাদের বিশাল একটা ফিনান্সিয়াল যে বেনিফিট, মানে পেনশন রিলেটেড যে বেনিফিটটা, সেটা একটা বিশাল একটা ফারাক থেকে যাচ্ছে। সেইটা আসলে পরবর্তী জেনারেশনকে আসলে শিক্ষকতা পেশা আগ্রহী করবে না। শিক্ষকদের সাথে তাল মিলিয়ে প্রত্যয় স্কিম বাতিলে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক দফা দাবিতে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষক আন্দোলন সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে, সময় মতো সমাধান হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোটা বাতিলের বিষয়টি আদালতের। ব্যর্থ বিএনপি এখন কোটা ও পেনশনের আন্দোলনের উপর ভর করে ক্ষমতার দিবাস্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি। তাইমুর রশিদের রিপোর্ট। সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বিরোধীরা মেগা প্রকল্পে মেগা দুর্নীতির অভিযোগ করে, বাস্তবে সরকার মেগা সাশ্রয় করছে, যার প্রমাণ পদ্মা সেতুতে 1835 কোটি এবং মেঘনা, গোমতী ও কাঁচপুর সেতুতে 1100 কোটি টাকা সাশ্রয়। কোটা ও পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে এই সিদ্ধান্ত সরকারেরই ছিল, চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি সময় মতো সমাধান হয়ে যাবে। I hope so and I believe so.
ওবায়দুল কাদেরের অভিযোগ, সবকিছুতে ব্যর্থ বিএনপি ও সমমনা দলগুলো এখন পরজীবী আন্দোলন করছে। কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে, নিজেরা ব্যর্থ, অন্যদের উপর ভর করে আজকে শিকার করতে তো তারা স্বপ্ন দেখছে তো দিদাস। নিজেরা সৎ থাকলে মন্ত্রণালয়ে দুর্নীতির সুযোগ কম, কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার দৃষ্টান্তের পুনরাবৃত্তি চান না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, অনেক জনপ্রিয় ইস্যু নিয়েও ষড়যন্ত্রকারীরা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়, সে ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। ডিআরইউতে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, এ নিয়ে দায়িত্বশীল জায়গা থেকে কিছু বলা আদালত অবমাননা হতে পারে। আদালতে পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোটা নিয়ে কিছু বলা যাবে না। ডিআরইউ সদস্যদের সন্তানদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দিয়ে শিক্ষামন্ত্রী সবাইকে স্মার্ট নাগরিক হবার আহ্বান জানান। পরামর্শ দেন, বহুমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্ব নাগরিক হয়ে ওঠার। প্রতিবেশী দেশ থেকে যারা বাংলাদেশে এসে চাকরি করছে সেসব পেশায় নিজেদের দক্ষ হওয়ার আহ্বানও জানান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তার সাথে যারা দায়িত্ব পালন করেন তারাও ঝুঁকি নিয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রী বলেন, সন্তানদের মতো নিরাপত্তার দায়িত্বরতদের জন্য সবসময় দোয়া করেন তিনি। প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট পিজিআর এর 49তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। পিজিআর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর কোথায় যুদ্ধের পর মিত্রশক্তি সেনা প্রত্যাহার হয় না। বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণে একমাত্র বাংলাদেশ এখানে ভিন্ন উদাহরণ সৃষ্টি করেছে। ৭৫-এর ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর গড়া সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে কাজ করছে সরকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য এবং পিজিআর এর জন্য অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করা হয়েছে, ত্রিমুখী বাহিনীতে রূপান্তর করা হয়েছে। পিজিআর দায়িত্ব পালন করতে গিয়ে সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে কাজ করে থাকে। ১৯৯৮ সালে গার্ডস ভাতা চালু সহ নানান সুযোগ সুবিধা চালু করেছে আওয়ামী লীগ সরকার। আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে ঝুঁকি নিয়েই আসেন, সেই জন্য আমার সবসময় দোয়া থাকে। আমি যেমন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করি, সেই সাথে আমার সাথে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে নিরাপদ রাখে, হেফাজত করে, সেটাই আমি চাই। আমাদের লক্ষ্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ইতিমধ্যে আমি এটুকু বলতে পারি যে পরপর আমরা যে সরকারি একটা দীর্ঘ সময় অর্থাৎ 2009 থেকে এই পর্যন্ত এখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে বাংলাদেশের মানুষের ভাগ্যে পরিবর্তনের যে ধারাটা সূচিত হয়েছে সেটা আমরা করতে সক্ষম হয়েছি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তিস্তা যৌথ নদী, তাই এই নদী নিয়ে ভারতের প্রস্তাব আগে বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী সফরে চীন তিস্তা প্রসঙ্গ তুললে আলোচনা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, সফরে অর্থনৈতিক সহযোগিতা স্মারক সই হলেও কোনো ঋণ চুক্তি সই হবে না। বিভিন্ন খাতে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্রমন্ত্রী জানান, ৮ জুলাই সোমবার সকাল 11টায় বিশেষ বিমানে 4 দিনের চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে। সফরে অর্থনীতি, ডিজিটাল, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সমঝোতা স্মারক সই হবে। এছাড়া তিস্তা নদী নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নদী দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী, এবং এই যৌথ নদী ব্যবস্থাপনার জন্য ভারত একটি প্রস্তাব দিয়েছে এবং একই সাথে ভারত একটা টেকনিক্যাল টিমও পাঠাবে মর্মে আমাদেরকে জানিয়েছে। আমাদের টেকনিক্যাল টিমের সাথে তারা যৌথভাবে সেখানে সমীক্ষা করে কি করা প্রয়োজন সেটা নির্ধারণ করবে। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক। তিনি বলেন, রিজার্ভ সংকট কাটাতে সহযোগিতার জন্য চীনকে বাংলাদেশ কোনো প্রস্তাব দেয়নি। প্রথমত আমাদের সেরকম ঋণ চুক্তি বা এমওইউ আমাদের লিস্টের মধ্যে নাই।
দেয়ার ইজ নো অ্যামাউন্ট, বিকজ কোনো চুক্তি হচ্ছে না। গভর্নমেন্ট কর্পোরেশনের ব্যাপারে একটা এমওইউ হবে, শুধু সেই এমওইউর আলোকে ভবিষ্যতের নিডের বেসিসে আমাদের প্রয়োজনীয় নিরিখে এবং আমাদের সমস্ত প্যারামিটার মিট হলে পরে তখন সেই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে কিংবা ইকোনমিক সেক্টরে কর্পোরেশন হবে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন ভূমিকা রাখছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরে মংলা বন্দর সহ দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে আলোচনা অগ্রাধিকার পাবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ভয়াবহ হয়ে উঠছে উত্তরের বন্যা পরিস্থিতি। আরও অবনতি হয়েছে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুরের বন্যার। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের ধরলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীর পানি আরও বেড়েছে। ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী 9টি উপজেলার 2 লাখ মানুষ। দুর্ভোগে বানভাসীরা। উপায় না পেয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন অনেকে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। হঠাৎ পানি আসার কারণে আমাদের অনেক কষ্ট হইতেছে। রাস্তাঘাট তলিয়ে গেছে, আবার বাড়ি তলিয়ে গেছে। পানি আসছে, মানুষের কাজ কাম কি করে খায়। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টের পানি কমলেও বেড়েছে জগন্নাথ ঘাটের পানি। এখনও 35টি ইউনিয়নের 1.5 লাখ মানুষ পানিবন্দী। দুর্গত এলাকায় শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। ঢলের পানিতে ফুসছে যমুনাও। সিরাজগঞ্জের কাজীপুর সদর, বেলকুচি, চোহালি ও সাজাদপুর উপজেলার 34টি ইউনিয়নের চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী 5,000-এর বেশি পরিবার। তলিয়ে গেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ তাঁত কারখানা, রাস্তাঘাট ও হাট বাজার, ফসলি জমি। আমাদের ঘর বাড়ি তলিয়ে গেছে। আমরা কোনো অনেক শান্ত জায়গা পাইতেছি না। আমরা অবস্থায় আছি, পোলা পানি খাইতে দিতে পারতেছি না। একটা মানুষের কোনো কর্ম নাই, তাঁত শিল্প বন্ধ, সবকিছু বন্ধ। শ্রমিকরাও খুব কষ্টে আছে। টাঙ্গাইলের ঝিনাই ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ভাঙ্গনে বিলীন হয়েছে শতাধিক বাড়িঘর ও স্থাপনা। ঠাকুরগাঁওয়ে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। অনেক জায়গায় ভেঙে গেছে রাস্তা। শহরের ডিসি বস্তি ও এসিল্যান্ড পাড়ায় পানি ওঠায় দুর্ভোগে আছে এখানকার বাসিন্দারা। এদিকে সিলেটে প্রতিদিনই কমছে সুরমা, কুশিয়ারা সহ সব নদীর পানি। তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। পানি কমলেও উপজেলার গ্রামীণ সড়কগুলোতে এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নতুন করে 3 জেলা সহ চলমান বন্যায় দেশের 18 জেলায় 20 লাখ মানুষ ক্ষতির শিকার হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে রবিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বন্যা দুর্গতদের জন্য 3000 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রে প্রায় 40,000 মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের জন্য 18 জেলায় 21,700 টন চাল, নগদ 5,47 লাখ টাকা, 65,500 প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার, গোখাদ্য বাবদ 40 লাখ টাকা এবং শিশু খাদ্যের জন্য 40 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া সিলেট 3, সুনামগঞ্জ 1 ও মৌলভীবাজার 2 সংসদীয় আসনে 2,500 প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের জন্যই ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করছে। নয়াপল্টনের মাওলানা ভাসানী মিলনায়তনে আয়োজন করা হয় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ফ্রন্টের ঢাকা মহানগর শাখার সম্মেলন। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশে জমিদারতন্ত্র চালু করেছে আওয়ামী লীগ সরকার। ক্ষমতাসীনদের হাতে কেউই নিরাপদ নয়। লুটপাট আর টাকা পাচারের সংস্কৃতি শুরু করেছে আওয়ামী লীগ। শুধু বেনজির আর আজিজ নয়, আরও শত শত রাঘব বোয়াল তৈরি হয়েছে। সরকারের আশ্রয় প্রশ্রয়ে এসব করছে তারা। দুর্নীতি, লুটপাট করে সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। অপরাধের রাজনীতি, তাদের যে গণতন্ত্র হত্যার রাজনীতি, তারা যে অবাধ সুষ্ঠু নির্বাচনকে একবারে মহাশ্মশানে পাঠিয়ে দিয়েছে, সেই রাজনীতিকে সমর্থন করে হচ্ছে ভারত। এই কারণে তারা কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয়। ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক, ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে।
ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ 4 মহানগরের নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগরের কমিটি ঘোষণায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত নেতারা নয়াপল্টনের মাওলানা ভাসানী ভবনের কার্যালয়ে এলে নেতাকর্মীরা তাদের শুভেচ্ছা জানান। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও তাদের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এ সময় নতুন কমিটির নেতারা বলেন, সবাইকে নিয়ে দলকে শক্তিশালী করার মাধ্যমে আন্দোলনকে আরও গতিশীল করা হবে। এদিকে নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে 2 জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার নলবাটা এলাকায় রবি গ্রুপ ও বেনু মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে 2 জন গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হল নলবাটা দারোগা আলীর বাড়ির আলী হোসেন ও নলবাটা ভাটি বদরপুরের আমজাদ হোসেনের ছেলে সালমান মিয়া। সংঘর্ষে টেটাবিদ্ধ আলী হোসেনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাতক্ষীরার কলারোয়ায় চাষী সম্মেলনের বিরিয়ানি খেয়ে নারী, শিশু ও বয়স্ক সহ অসুস্থ হয়েছেন শতাধিক মানুষ। শনিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামে আগাতা ফিডের চাষী সম্মেলনে দেয়া বিরিয়ানি খেয়ে পেটের পীড়ায় আক্রান্ত হন তারা। তাদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। জালালাবাদ ইউপি সদস্য ও ফিড ব্যবসায়ী আফতাবুজ্জামান জানান, উপজেলা সদরের চৌরাস্তা মোড়ের ঢাকা নবাব বিরিয়ানি হাউস থেকে 120 প্যাকেট বিরিয়ানি নেওয়া হয়। এই বিরিয়ানি যারা খেয়েছেন তাদের বমি, পেটে ব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। অসুস্থরা সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। ফুড পয়জনিং এর কারণে এমনটা হতে পারে বলে জানান তিনি। কানাডা লিগে খেলে জাতীয় দলে ফিরতে চান পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বিপিএলে ভালো নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে ফেরেন তিনি, তবে জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। আবারও জাতীয় দলে ফেরার জন্য তৈরি করছেন নিজেকে। মন্ট্রিয়াল টাইগার্সের সুযোগটা কাজে লাগাতে চান সাইফুদ্দিন। সামনে আপাতত কোনো খেলা নেই, তো নেশা নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজরে আসবো, এটাই মূল লক্ষ্য, ভালো করা। যখনই বেশি আমি বাদ পড়া নিয়ে প্রিভিয়াস ইস্যুগুলো নিয়ে আমি চিন্তা করি, তখন বেশি আর খারাপ লাগে, তখন আমার কাজেও আসলে ব্যাঘাত ঘটে। তো এই জন্য কাজ করতে থাকি, সুযোগ আসবে। সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্ল্যান নেই। তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি এটাকে সুযোগ আসবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কোটা বিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকেডে রাজধানীতে জনভোগান্তি। আন্দোলনে অটল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও, পরিস্থিতি দেখছে সরকার। কোটা বিরোধী আন্দোলন অযৌক্তিক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতিকদেরও পেনশন স্কিমে যুক্ত হওয়ার পরামর্শ। কাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। সমঝোতা হলেও হবে না ঋণ চুক্তি। তিস্তায় আগে বিবেচনা হবে ভারতের প্রস্তাব, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। উত্তরের বন্যা পরিস্থিতি ভয়াবহ। সিরাজগঞ্জ, জামালপুরে অবস্থার আরও অবনতি। 18 জেলায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়াও বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।